হেই বন্ধুরা, কেমন সবাই? তোমরা আছো ফিলো সেন্সে। তোমাদেরকে ড্রাগন বলে পার্ট 43 স্বাগতম। আজকের পর্ব থেকে শুরু হতে যাচ্ছে ড্রাগন বল জি। তোমরা যারা এই পর্বে নতুন তারা অবশ্যই আগের পর্বগুলো দেখে আসবা, যেগুলো একটা প্লেলিস্ট আমি তৈরি করে রাখছি। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওতে তোমাদের একটা লাইক টার্গেট দিয়ে দিলাম, দেখি তোমরা আজকের ভিতরে 1K কমপ্লিট করতে পারো কিনা। আর ভিডিও শুরুর আগে একটা বিজ্ঞাপন প্লে হতে যাচ্ছে, তোমরা তো জানোই। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পরিচয় করে দিতে চাই ওয়ানএক্স নামের একটি প্ল্যাটফর্মের সাথে, যা বর্তমানে অনেকের কাছে পরিচিত। পিএসজি ও সিরিয়া এ এখানে পৃষ্ঠপোষক। 28 মাস শুরু হচ্ছে আইপিএল। এটা ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ একটা সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর আপডেট এবং ম্যাচের সংক্রান্ত বিভিন্ন ধারণা নেওয়ার সুযোগ রয়েছে ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের খেলা যেগুলো মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অল্প পরিমাণ দিয়ে অংশগ্রহণ করা যায় এবং নিয়মগুলো সহজভাবে দেয়া থাকে। প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার, যেমন BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো অনেক কিছু। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা সেন্সে 19 ব্যবহার করলেই প্রথমবার জমাতে 12,000 পর্যন্ত ফ্রি স্পিনের সুযোগ। এখানে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন পদ্ধতিতে খুবই দ্রুত টাকা উত্তোলন করা যায়। তাহলে আর দেরি কিসের? আমার কমেন্টে থেকে অথবা গুগলে 1x লিখে আমার দেওয়া প্রচার সংখ্যা সেন্সে 19 ব্যবহার করে নিবন্ধন করো আর পুরস্কার পাও। তো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকে এই পর্বটা। এই পর্বে শুরুতে আমরা দেখি যে পিকোলোর সাথে লড়াই করার 5 বছর কেটে গেছে। তবে এই 5 বছর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। পিকোলো জুনিয়র আর একবারও হামলা করেনি এই পৃথিবীতে। পৃথিবী এখন খুব শান্তিতে আছে। সবকিছুই সম্ভব হয়েছে আমাদের হিরোদের জন্য। তবে আমরা দেখি মহাকাশে একটা অদ্ভুত জিনিস সূর্যের কাছ দিয়ে পৃথিবীর দিকে আসছে। এরপরে দৃশ্য পাল্টায় আমরা গোকুর সেই ছোট্ট ঘরটা দেখি। তবে তার পাশে বড় একটা ঘর বানিয়ে নিয়েছে। আমরা দেখি চিচি গুহার নাম ধরে ডাকছিল, কিন্তু কারোর সাড়া পাচ্ছিল না। আমরা গোকুকে দেখতে পাই, সে জঙ্গলের ভিতরে আসছিল গাছ কাটার জন্য, ঠিক ড্রাগন বল ক্লাসিকের প্রথম এপিসোডের মতোই। এদিকে দেখি চিচি গোহান নাম ধরে ডেকেই যাচ্ছিল। তখনই গোকু ওখানে গাছ নিয়ে চলে আসে। গোহানের ব্যাপারে চিচি জিজ্ঞাসা করে, কিন্তু গোকু বলে আমি তো জানি না। এবার চিচি গোকুকে বলে যে তুমি এত কষ্ট করার দরকার নেই, তুমি নিজেকে কষ্ট দিচ্ছ অনেক। গোকু তখন বলে আচ্ছা ওইটা বাদ দাও, তো গোহান কই গেল? চিচি বলে ও গোকু, তোমার তো মাস্টার রশি বাড়ির ওখানে যাওয়ার কথা তাই না? গোহানকে পিলে ওখান থেকে নিয়ে যাও। গোকু তখন চিচিকে বিদায় জানিয়ে চলে যায়। তোমরা চিন্তা করতে পারো এই গোহান আসলে কে? আসলে গোহান হলো গোকুর ছেলে। হ্যাঁ তোমরা ঠিক ধরছো, গোকুর একটা ছেলে হয়ে গেছে। অন্য দিশে আমরা একটা কৃষককে দেখতে পাই, যে কিনা নিজের কাজ করতেছিল। তখনই ওর সামনে আকাশ থেকে কি যেন একটা পড়ে। এই জন্য কৃষকটা ওখানে দেখতে চলে যায় আসলে এটা কি জিনিস। ওখানে যাওয়ার পর দেখতে পাই একটা বলের মতন জিনিস। তখন আমরা দেখি ওই বলের মতো জিনিসের দরজাটা খুলে যায় আর একজন মানুষ বেরিয়ে আসে ওর ভিতর থেকে। কৃষকের সামনে চলে আসে। কৃষকটা তো ওকে দেখে ভয় পাচ্ছিল। এই অদ্ভুত মানুষটা বলে তাহলে এখনো এই পৃথিবীর ক্রিয়েচাররা এখনো বেঁচে আছে? কে কারণ তুমি কি করছো? তাহলে তুমি কি ফেল হয়ে গেছো? আরে মানুষ, তোমার পাওয়ার লেভেল তো দেখছি 5 লেভেলের। তখনই কৃষকটা ফায়ার করে দেয় আর এই অদ্ভুত লোকটা ওই গুলি হাত দিয়ে ধরে ফেলে। মানে এই কোনো সাধারণ ব্যক্তি নয়। ও উল্টে ওই গুলিটাকে এমন জোরে ছড়ে যে কৃষকটা ওখানে শেষ হয়ে যায়। সাথে সাথে ওর স্কাউটার হাই পাওয়ার লেভেল সেন্স করতে পারে। ট্যাকারোট, নিজেকে প্রস্তুত করে নাও। এইদিকে আমরা গোকুর ছেলেকে দেখতে পাই, যার মাথার টুপিতে কিনা ফরেস্টের ড্রাগন বল লাগানো ছিল। আসলে ও জঙ্গলের ভিতরে হারিয়ে গেছিল আর এই নিয়ে ও কান্না করতে থাকে। তখনই ও একটা ছোট্ট প্রজাপতি গিয়ে ওটার সাথে খেলা করতে শুরু করে। এখন তোমরা বলতে পারো গোকুর ছেলের নাম গোহান কেন? আসলে গোকু ওর দাদার নামের নামে ওর ছেলের নাম রাখছে। এরপর দেখি গোহান অন্য সাইডে চলে যায় আর ওখানে একটা ভয়ঙ্কর বাঘ চলে আসে, ঠিক যেমনটা ড্রাগন বল ক্লাসিকের একদম প্রথম এপিসোডে গোকুকে তাড়া করছিল। আমরা দেখি গোহান বাঘটাকে থেকে ভয় পেয়ে তখন ও মরার ভান করে, যাতে বাঘটা ওকে মরা মনে করে ছুঁয়ে চলে যায়। বাঘটাও গোহানকে মৃত মনে করে ওর টুপিটা নিয়ে ওখান থেকে চলে যায়। যেটা নিয়ে যেতে গোহান নিজের টুপির জন্য কান্না করতে থাকে, কারণ ওইটা ওর বাবা দিয়েছিল। এইবার ও দৌড়ে বাঘটা পিছনে চলে যায়। আমরা দেখি ওই বাঘটা ওই টুপি নিয়ে যাচ্ছিল। তখনই ও গোহানকে দেখে নিজেই চমকে যায় আর গোহানের দিক থেকে পালাতে শুরু করে। মানে সিরিয়াসলি বাঘটাই বাচ্চাকে থেকে ভয় পাচ্ছে। গোহান উড়াধুরা দৌড়াতে দৌড়াতে একটা খাদারের কিনারা থেকে নিচে পড়ে যায় আর ভয়ে নিজের জ্ঞানটাই হারায় ফেলায়। যখন ওর জ্ঞান ফিরে ও দেখে যে ও তো ওর লেজ ধরে ডালে ঝুলে আছে আর এখানে আশ্চর্যভাবে ও বেঁচে যায়। এইদিকে আমরা দেখি যে গোকু গোহানকে খুঁজে বেড়াচ্ছিল আর গোহানকে থেকে ও ছোট্ট নদী দিয়ে পার হয়ে সামনে আগাচ্ছিল ওর বাইরের দিক যাওয়ার জন্য। তখনই ও আবারও একটা নদী কিনারে একটা ছোট্ট পাখিকে দেখতে পাই আর দৌড়েছিল যে পাখিটার সাথে গল্প করার জন্য। গল্প করতে করতে হঠাৎ করে ও পানিতে পড়ে যায়। ছোট বাচ্চা তাই সাঁতার জানে না। এইদিকে আমরা দেখি যে গোকু জঙ্গলের ভিতর থেকে যাওয়ার সময় ওই বাঘটার মাথায় টুপিটা দেখতে পাই, যেটা দিয়ে কিনা ফরেস্টারের ড্রাগন বলছিল। বাঘটা এবার রেগে গোকুর উপর অ্যাটাক করতে আসলে গোকু এমন এক ধমক দেয় যে ওর তখন অতীতের কথা মনে পড়ে যায় আর ভয়ে ওই টুপিটা রেখে পালিয়ে যায়। এদিকে আমরা দেখি যে গোহান নাকানি চুমানি খেতে খেতে একটা গাছ ধরে আগাচ্ছিল নদীর পথ দিয়ে। গোকুকে দেখে ও ফ্লাইং নিম্বাসে করে গোহানকে খুঁজতেছিল আর গোহান তো ওইদিকে গাছের গুড়ি ধরে কান্না করতে থাকে। তখনই গোকু ওর কান্নার শব্দ শুনে খুঁজে পেয়ে যায়। তবে আমরা দেখি যে নদীর স্রোত অনেক বেশি জোরে ছিল। গোকু গোহানকে ধরার
চেষ্টা করে, কিন্তু সামনে গুহা আসার সাথে ধরতে পারে না, তাই ও ওই পাশ দিয়ে ধরার চেষ্টা করে। তবে আমরা দেখি যে গোহান বড় খাদের উপর থেকে নিচে পড়ে যায়। গোকু এবার নিচে গিয়ে খুঁজতে থাকে, গোহান তুমি কোথায়? তবে ও হঠাৎ করে চমকে যায় আর দেখে যে উপরের থেকে আওয়াজ আসছে। আমরা দেখি ঝর্ণা যেখান থেকে পড়ছিল তার উপরে গোহান বসে আছে একটা ডালের উপরে আর চিল্লাতে থাকে, বাঁচাও বাঁচাও। তখনই গোকুর সামনে চলে আসে আর গোহানও নিজের বাবাকে পেয়ে খুশি হয়ে যায়। গোকু এবার প্রশ্ন করে, আরে তুমি এই উপরে আসলে কিভাবে? তোমার তো নিচে যাওয়ার কথা ছিল। কিন্তু গোহান কিছুই বলতে পারে না। তবে বলে যে আমি আমার টুপিটা হারাই ফেলছি। গোকু তখন ওর টুপিটা দিয়ে দেয় আর বেশি কিছু না ভেবে বলে, চল আমরা মাস্টার রশি বাড়িতে যাই। এই বলে ওরা ওখান থেকে বেরিয়ে পড়ে। এইদিকে আমরা শহরে দেখতে পাই যেদিক দিয়ে ওই অদ্ভুত লোকটা যাচ্ছিল। এইবার আমরা জুনিয়র পিকোলোকে দেখতে পাই, ও কিছু একটা সেন্স করে অনেক চমকে যায় আর বলে, এত পাওয়ার আমি কখনোই দেখিনি। আমরা দেখি ওই অদ্ভুত লোকটা জুনিয়র পিকোলোর কাছে আসতেছিল। আমরা এখন থেকে জুনিয়র পিকোলোকে পিকোলো বলেই ডাকবো, ঠিক আছে? এই অদ্ভুত লোকটা জানায়, আমি এখানে ভুল করে চলে আসছি, আমি আসলে ক্যাকারট নামের একজনকে খুঁজছি, তুমি কি চেনো? পিকোলো বলে, আমি রেগে যাওয়ার আগে এখান থেকে চলে যাও। তখন আমরা দেখি অদ্ভুত লোকটা ওর স্কাউটারে দেখে বলে, তোমার পাওয়ার লেভেল তো 322। আমি তোমাকে নিশ্চিত বলতে পারি তুমি এই পৃথিবীর নও, বাইরে কোথাকার, এই জন্য তোমার ভিতরে এত বেশি পাওয়ার। পিকোলো এই অদ্ভুত লোকটার কথা শুনে খেপে যাচ্ছিল, তবে ওর ভিতরে একটা ভয়ও কাজ করছিল। তখন ও অ্যাটাক করে দেয়। তবে আমরা দোয়া সরতেই দেখতে পাই যে ওই অদ্ভুত লোকের কিছুই হয় না। ও হাসতে হাসতে বলে, ইমপ্রেসিভ। এইটা দেখে তো আমরা প্রথমবার পিকোলোর মুখের ভয় দেখতে পাই। এবার ওই অদ্ভুত লোকটা বলে, তাহলে প্রস্তুত হয়ে যাও আমার অ্যাটাকের জন্য, আমি এটাকে ডাবল সানডে বলি। কিন্তু তখনই ওর স্কাউটারে কিছু একটা ধরা পড়ে, এই জন্য ও বলে, তোমার ভাগ্য ভালো। এই বলে চলে যায় ওখান থেকে। উপরে আসবার ওই অদ্ভুত লোকটা বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি, ওই থেকে আছে, এইটাই সে হতে পারে, এই প্ল্যানেটের মধ্যে ওর পাওয়ার লেভেলে সবচেয়ে বেশি, এইটা ক্যাকারট, আমি নিশ্চিত। তাহলে কি এই অদ্ভুত লোকটা গোকে খুঁজতেছে? পিকোলোকে দেখে ও বসে পড়ে আর নিজের উপরে লজ্জা পেতে থাকে যে ও কিছুই করতে পারলো না। আমরা দেখি ওই অদ্ভুত মানুষটা যেতে যেতে বলছিল, আমরা তোমাকে এই প্ল্যানেটে পাঠাইছিলাম যাতে তুমি এই প্ল্যানেট কবজা করতে পারো, কিন্তু তুমি কেন করনি ক্যাকারট? হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ এটা গোকুই ছিল। আমরা এবার আমাদের পরিচিত কামিহোজে দেখতে পাই, যেখানে কিনা আমাদের বুলমা চলে আসে। ওকে দেখে তো সবাই খুশি হয়ে যায়। আমাদের যে হারামি মাস্টার রশি এখনো ভালো হয়নি, তখনই বুলমা মাস্টার রশিকে একটা গিফট দেয়। আমরা দেখি মাস্টারের গিফট দেখা বাদ দিয়ে শয়তানি করতে যাচ্ছিল, যেই কারণে বুলমা মাস্টারের টাস করে মেরে দেয় আর বলে, বুইরা তুই এতদিনও চেঞ্জ হস নাই। আমরা দেখি গোকু এদিকে আসছিল, তখনই দেখি ক্রিলেন বুলমাকে জিজ্ঞেস করে, তো ইয়ামচার কি খবর? তবে এখানে আমরা জানতে পারি যে ইয়ামচার বুলমার মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না, ওদের ব্রেকআপ হয়ে গেছে। ওই অদ্ভুত মানুষটা কামি হাউসের দিকে আসছিল। এরপর আমরা দেখি গোকু ওখানে চলে আসে আর ওকে দেখে তো সবাই খুশি হয়ে যায়। ওরা তখন গোকুর কোলে বাচ্চা দেখে বলে, আরে গোকু তোমার কোলে এই বাচ্চাটাকে? গোকু বলে, এই হচ্ছে আমার ছেলে। সেটা শুনে সবাই চমকে যায়। গোকু এবার গোহানকে বলে, সবাইকে হাই বলো গোহান। গোহান সবাইকে হাই বললে সবাই হাই বলে। গোকু গোহানের নাম বললে মাস্টার বলে, ও আমি বুঝতে পারছি, তুমি তোমার দাদার নামে তোমার ছেলের নাম রাখছো। তোমার দাদা শুনলে তো অনেক খুশি হতো। তখনই আমরা দেখি বুলমা গোহানের বয়স জিজ্ঞাসা করে। গোহান আঙ্গুল গুনে গুনে বলে, আমার বয়স 4.5 বছর। বুলমা বলে, তাহলে কি তুমি তোমার বাবার মতন ফাইটার হতে যাচ্ছ? তখন আমাদের গোকু জানায় যে চিচি গোহানকে একদমই ট্রেনিং করতে দেয় না। বুলমা গোহানকে বলে, ও আচ্ছা গোহান, তুমি তাহলে বড় হয়ে কি হবে? তখন গোহান বলে, আমি আর্থাপিটিস হবো। ওরা তখন খেয়াল করে যে গোহানেরও একটা লেজ আছে। বুলমা তখন তাড়াতাড়ি গোকুকে বলে, এই গোকু রাত্রিবেলা কি কোনো অদ্ভুত কাহিনী হয়েছিল নাকি? গোকু বলে, আরে তুমি কি বলতে যাচ্ছ? তখন মাস্টার উঠে চলে আসার বলে, গোহানকে একবারও কি চাঁদের দিকে তাকাইছে? তখন গোকু আমাদেরকে জানায় যে ওরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, তাই আর চাঁদ দেখা হয় না ওদের। যেটা শুনে বুলমার মাস্টার স্বস্তি নিঃশ্বাস ফেলে। গোকু জিজ্ঞেস করে, আরে কি হলো? তখন ওরা বলে, আরে কিছু না, মানে ওরা জানায় না যে গোকু চাঁদের দিকে তাকাইলে ট্রান্সফর্ম হয়ে যেত ওজার ফর্মে। আমরা দেখি গোহান টাটাদের সাথে খেলা করতে শুরু করে আর মাস্টার আর গোকুরা কথা বলছিল। বুলমা তখন খেয়াল করে যে গোহানের টুপিটির উপরে 4 স্টার ড্রাগন বল আছে। গোকু তখন আমাদেরকে জানায়, হ্যাঁ ওটা আমি দিছি, আমার এখনো ড্রাগন বল কালেক্ট করতে খুব ভালোই লাগে, আমার বাড়িতে এখনো 3 স্টার আর 6 স্টারের ড্রাগন বল পড়ে আছে। বুলমা তখন নিজেদের করা অ্যাডভেঞ্চারের কথা মনে করে যে ও আর গোকু কিভাবে অ্যাডভেঞ্চারে গেছিল ড্রাগন বল খুঁজতে। ক্রিলেন জিজ্ঞেস করে, গোকু 7টা ড্রাগন বল পাওয়ার পরে কি ইউজ করবা? গোকু জানে আমার আর কোনো ইচ্ছা নাই ইউজ করার জন্য। তখনই দেখি গোকু কিছু একটা সেন্স করতে পারে আর বলে, খারাপ কিছু একটা আমাদের দিকে আসছে। বুলমা বলে, তুমি কি শিওর? গোকু বলে, হ্যাঁ আমি একদমই শিওর। ক্রিলেনও সেন্স করতে পারে যে কেউ একজন আসছে এদিকে। গোকু দেখেছে এই পাওয়ার লেভেলটা অনেক বেশি, যেটাতে গোকুরও ঘাম ছুটে দেয়। আমরা দেখি যে ওই অদ্ভুত মানুষটা এখানে চলে আসে। ওরা তো প্রথমে মনে করছিল এটা পিকল হতে পারে, তবে দেখে যে এটা অন্য কেউ। এই অদ্ভুত মানুষটা বলে, ও তাহলে আমাদের দেখা হয়ে গেল, তুমি তো দেখছি বড় হয়ে গেছো ক্যাকারট। গোকু বলে, কি ক্যাকারট? তখন ওই মানুষটা জানায়, হ্যাঁ ওইটাই ওর নেম। ক্রিলেনরা জিজ্ঞেস করে, গোকু এই লোকটা কে আবার? গোকু বলতে পারে না। এই মানুষটা বলে, ক্যাকারট তুমি কি করতেছিলে এতদিন ধরে? তোমার তো কথা ছিল এই পৃথিবীর সব মানুষকে মেরে ফেলার। এই কথা শুনতে গোকু নিজে অবাক হয়ে যায়। তখন আমাদের ক্রিলেন বলে, এই মিস্টার তুমি যেই হও না কেন এখান থেকে চলে যাও, তুমি ভুল মানুষকে ধরছো। এই বলে ক্রিলেন ওই অদ্ভুত লোকটার কাছে গিয়ে ওকে তাড়িয়ে দিতে চায়, কিন্তু আমরা দেখি ওর কোমরে বাঁধা কিছু একটা ক্রিলেনকে সজোরে আঘাত করে আর ক্রিলেন
ক্রিলেন গিয়ে জোরে ছিটকে পড়ে। গোগো চিল্লা ওঠে, কিন্তু তখনই খেয়াল করে যে ওই অদ্ভুত মানুষটার লেজ আছে, যেটা দেখে তো ও অনেকটা অবাক হয়। ওই অদ্ভুত লোকটা বলে, তাহলে অবশেষে চিনতে পারছো? কিন্তু গোকু কিছুই বুঝতে পারছিল না যে কে ওই অদ্ভুত মানুষটা। বলে, কি তুমি কি বলতেছো? তুমি আমাকে চিনো না মানে? গোকু ওকে চিনছে না দেখে ও বলে, কাকারোট আমার কথা শোনো, তুমি কি কখনো নিজের মাথায় সজোরে আঘাত খাইছো? গোকু তখন বলে, হ্যাঁ, আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার মাথায় অনেক জোরে আঘাত লাগছিল। এটা শুনে তো ওই অদ্ভুত লোকটা খেপে যায় একটু। তখন আমাদের মাস্টার এসে গোকে বলে, গোকু আমার কথা মনোযোগ দিয়ে শোনো, গোহান আমাকে কিছু একটা বলছিল। তোমার দাদা গোহান উনি আকাশ থেকে পরে স্পেসশিপের মধ্যে থেকে একটা ছোট্ট বাচ্চাকে পেয়েছিল, আর সেটা তুমি ছিলে। তোমাকে গোহান টেক কেয়ার করার অনেক চেষ্টা করছিল, কিন্তু তুমি অনেকটাই হিংস্র ছিলে, যেখানে তুমি বাচ্চাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিলে। তবে একদিন গোহান তোমাকে নিয়ে পাহাড়ের দিক দিয়ে যাওয়ার সময় তুমি হঠাৎ করে তার ঝুড়ির মধ্যে থেকে খাদের ভিতরে পড়ে যাও, আর এইখানে একটা অ্যাক্সিডেন্টে তোমার মাথায় ইনজুরি হয়। আর এই ইনজুরির পরে তুমি সার্ভাইভ করে গেলেও তুমি তোমার সম্পূর্ণ স্মৃতি ভুলে গিয়ে খুব ভালো একটা ছেলে হয়ে যাও। গো এটা শুনে অবাক হয়ে যায় যে ও মহাকাশ থেকে আসছে। বললো বলে, গো এখন আমি বুঝতে পারলাম তোমার ভিতরে এত পাওয়ার কই থেকে আসলো। তাহলে এই লোকের সাথে গোহর কি কোনো কানেকশন আছে? গোকে এবার প্রশ্ন করে ওই অদ্ভুত লোককে। এই মানুষটা বলতে হয়, ওয়েল তাহলে তোমাকে বলাই যাক, এরপর থেকে তুমি আমার আন্ডারে কাজ করবে, তাই আমার সাবঅর্ডিনেটদেরকে জানাতে হবে। আমরা দেখি ক্রিলেন ওই ভাঙা অংশ থেকে বেরিয়ে আসে আর বলে, গোগো সাবধানে, ও কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। গোগো বলে, আমার উপরে ছেড়ে দাও, তুমি আমার বন্ধুকে মারা পরে এইভাবে দাঁড়িয়ে আছো, এইটা অনেক দুঃখজনক। এই অদ্ভুত মানুষটা বলতে শুরু করে, তুমি বুঝে গেছো আমরা দুজন প্রায় একই রকমই। তোমার জন্ম হয়েছিল প্ল্যানেট ভেজিটাতে, মানে স্পেস পাইরের একটা সাইয়ান ওয়ারিয়র, ঠিক আমার মতো। আমি নিজেকে পরিচয় করে দিচ্ছি, আমি হলাম তোমার বড় ভাই। যে শুনে গোকুর সাথে তো সবাই চমকে যায়, কারো তো বিশ্বাস হচ্ছিল না যে গোকুর একটা ভাইও থাকতে পারে। ক্রিলেন বলে, গোকু যদি তোমার ভাই হয়ে থাকে তাহলে ও এই প্ল্যানেটে কি করছে? ওই অদ্ভুত মানুষটা বলে, কাকারোটকে আমরাই পাঠাইছিলাম এখানে, যাতে ও এখানে আসে পরে পুরো পৃথিবী দখল করে নিতে পারে, সব জনগণকে মেরে ফেলে। কিন্তু ও এটাতে ফেল হয়ে গেছে। তুমি তো দেখতে পাচ্ছ আমরা সায়ান, ধরতে পারো আমরা একটা ব্রোকারের মতো, যারা কিনা বিভিন্ন প্ল্যানেট দখল করে ওইগুলোকে হাই প্রাইসে বিক্রি করে দেয়। ধরো কোনো ভালো প্ল্যানেট পাইলে ওখানে আমাদের ওয়ারিয়রদেরকে আগে পাঠানো হয়, ওরা কি ওই প্ল্যানেটটা জিতে, তারপরে তো আমরা ওটাকে বিক্রি করে দেই হাই প্রাইসে। এইটা খুবই লাভজনক একটা ব্যবসা। আমরা যে প্ল্যানেটটা খুঁজে পাই ওই প্ল্যানেটটার লোকজন যদি পাওয়ারফুল হয় তাহলে আমাদের অনেকজন ফাইটারকে পাঠানো হয় ওই প্ল্যানেটটাকে দখল করার জন্য। আর এইটা হলো পৃথিবী, যেটা কিনা একদম দুর্বল একটা জায়গা। এরকম প্ল্যানেটের জন্য আমরা বাচ্চাদেরকে পাঠাই, যেমনটা তোমাকে পাঠানো হয়েছিল কাকারোট। ক্রিলেন বলে, তোমরা তো দেখছি খুবই খারাপ মানুষ। বুলমা গোহানকে জড়িয়ে ধরে আর বলে, তোমরা এত নিষ্ঠুর কিভাবে হতে পারো, একজন বাচ্চাকে এইভাবে প্ল্যানেটে পাঠাও? ওই মানুষটা বলতে থাকে, কাকারোট তুমি যদি নিজের অর্ডার না ভুলে যেতে তাহলে তোমার এই পৃথিবীটা জয় করতে 1 কি 2 বছর টাইম লাগতো, স্পেশালি যখন এই প্ল্যানেটের সাথে একটা বড় চাঁদ আছে। গোগো বলে, হ্যাঁ চাঁদকে কবে উড়াই দেওয়া হয়েছে। জেনে শুনে ওই মানুষটা রেগে যায়, বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি জানো না আমাদের পোটেনশিয়াল ফুল মুনের দিনে বেড়ে যায়? মানে ওই অজারো ফর্মের কথা বলছে। গোকু বলে, তুমি কি বলতেছো? আমি কিছুই বুঝতে পারছি না। তখন ওই মানুষটা খেয়াল করে যে গোকুর লেজ নেই। এটা নিয়ে গোকু প্রশ্ন করলে গোকু বলে, কেন? ওই মানুষটা জোড়াজোড়ি করলে গোকু বলে, ওইটাকে পার্মানেন্টলি রিমুভ করে দিয়েছি অনেক আগেই। এটা শুনে ওই মানুষটা বলে, তুমি কি জানো তুমি কি করে ফেলছো? তোমার ট্রু পাওয়ার একদম চলে গেছে। তুমি তো পূর্ণিমা চাঁদের রাতে তোমার নিজের আসল পাওয়ারে আসতে পারবে না। এখন আমি বুঝতে পারছি কেন তুমি এই পৃথিবী জয় করতে পারোনি। এইটা আমার বাড়ি আর ওগুলো আমার ফ্রেন্ড। তুমি যাই বলো না কেন, আমি তোমার ইচ্ছা মতো কাজ করবো না। আর আমি মানি না যে তোমার মতন আমার একটা ভাই আছে। আর শুনে রাখো, আমার নাম হলো গোকু। তাই এখানে আমাদেরকে একা ছেড়ে দাও। সবাই তখন বলতে থাকো, তোমরা খারাপ মানুষ, তুমি এখান থেকে চলে যাও। ক্রিলেন বলে, গোকু এই প্ল্যানেটটাকে একবার বাঁচাইছে, তোমার কথাই তো আর ওই প্ল্যানেটটাকে ধ্বংস করে দেবে না। যেটা থেকে এই মানুষটা, আমি তোমাদেরকে বলে দিই, এই মানুষটার নাম হলো রেডিটস। ও হাসতে থাকে আর সামনে এগিয়ে আসে। আমার ছোট ভাইকে ফেলে যাবো এত সস্তা? তুমি এখন অনেক মূল্যবান। শুনো, আমাদের ভেজিরা প্ল্যানেট 3 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে একটা বড় মিটেরের কারণে ধ্বংস হয়ে যায়। আর এইখানে প্ল্যানেটের সাথে সাথে সায়ান জাতীয় ধ্বংস হয়ে যায়। এখন আর বেশি সায়ান বেঁচে নেই, বলা চলে 4 জন তোমাকে দিয়ে। আমরা 4 জন শুধুমাত্র বেঁচে গেছিলাম প্ল্যানেট ব্লাস্ট হওয়ার আগে, আমরা বেরিয়ে আসছিলাম। তাই তুমি বলতে পারো আমি এখানে কেন তোমার কাছে আসলাম? আসলে আমরা খুবই একটা দামি প্ল্যানেট পেয়েছি, যেটার প্রাইস কিনা খুবই হাই। এমনিতে আমরা কম করে নিতে পারতাম, কিন্তু এটা আমাদের যদি হ্যান্ডেল করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তখনই আমার মনে পড়লো আমার ছোট ভাই আছে, যাকে কিনা এই প্ল্যানেটে পাঠানো হয়েছে, তাই তোমাকে এখানে নিতে আসছিলাম। তুমি এতটুকু তো পাওয়ারফুল হবে যে আমাদের সাথে কোনো রকম সাথ দিতে পারবে। আমি এখানে এখন তোমাকে নিয়ে যাব আমার সাথে। গোকু তো সরাসরি মানা করে যায়। তখনই রেডিস গোহানের দিকে তাকায় আর বলে, আমি তো প্রথমে খেয়ালই করিনি তোমার ছেলেরও লেজ আছে। গোকু বলে, ওকে একা ছেড়ে দাও। এবার রেডিস বলে, মনে হচ্ছে তোমার বদলে তোমার ছেলেকে নিয়ে যেতে হবে আমার সাথে। গোকু বলে, দেখা যাক তাহলে। রেডিস বলে, ফাইট করবে? এই বলে এগিয়ে আসতে শুরু করে। আমরা দেখি বুলমা গোহানকে খুব জোরে চাপে ধরে রাখছিল। রেডিস হাতটাতে গোকুর
গোকুর সামনে এসে হঠাৎ করে গায়েব হয়ে যায় আর ওর খুব কাছে চলে আসে। গোকু অ্যাটাক করতে যাচ্ছিল কিন্তু রেডিস ওর উপরে উল্টো অ্যাটাক করে দেয় আর এই এক অ্যাটাকে গোকু নক আউট হয়ে যায়। গোহান তো নিজের বাবাকে এরকম আহত হতে দেখে দৌড়ে ওদিকে যেতে লাগে কিন্তু রেডিস ওকে ধরে নেয়। গোকুকে দেখে ও মার খাওয়ার পর উঠতে পারছিল না। রেডিস এবার গোকুকে বলে আমি তোমার ছেলেকে নিয়ে যাচ্ছি, তুমি যদি আমাদের সাথে যেতে রাজি হও তাহলে ছাড়বো, তবে তার আগে তোমাকে 100 জন মানুষকে মেরে আমার কাছে মাপ চাইতে হবে। তোমার টাইম থাকবে কাল সকাল পর্যন্ত। আর চিন্তা করো না, ও তো আমার ভাস্তা হয়, আমি ওর কিছুই করব না। আমরা দেখি গোহান কান্না করছিল। গোকু নিজের হাত বাড়ানোর চেষ্টা করে। এরপর মাস্টার ওকে বলে তুমি নিজে তো একটা ভয় পাতরি, গোকু কখনোই কাউকে মারতে পারবে না। তখন রেডিস বলে গোকু একজন সাইয়ান, তোমার তো ভালো করে জানা আছে ও কি কি করতে পারে। আমি আশা করছি এই প্ল্যানেটের ঝামেলা খুব তাড়াতাড়ি শেষ হবে। হ্যাঁ আমি চিন্তা করে ফেলেছি, এই পৃথিবী আমাদের নেক্সট টার্গেট হবে। যেটি শুনে বুলমা মাস্টার ক্রিলিয়ান ভয় পেয়ে যায়। রেডিস বলে 3 জন সাইয়ানই যথেষ্ট এই প্ল্যানেটকে ঘুমের মধ্যে কবজা করে ফেলার। তো আমার ছোট ভাই তুমি যদি 100 জন মানুষকে নাও মারো তারপর এই পৃথিবী শেষ হতে যাচ্ছে। রেডিস যেতে শুরু করে, তখনই দেখি গোকু রেডিসে পা ধরে ফেলে আর বলে ওকে ছেড়ে দাও। রেডিস এবার গোকুকে সময় দিয়ে ওখান থেকে গোহানকে নিয়ে চলে যায় আর গোকু কিছুই করতে পারে না। বেচারা গোকু নিজের ছেলেকে এভাবে হারিয়ে ফেললো। এই জন্য রাগে ও চিল্লাতে শুরু করে। তখন মাস্টার আসে বলে সরি আমরা কিছুই করতে পারলাম না। গোকু এবার ফ্লাইং নিম্বাসকে ডাক দেয় আর ওখান থেকে যেতে যাবে কিন্তু ওরা সবাই ওকে আটকে দেয়। ক্রিলিন বলে গোকু তুই বুঝতিস না, তুই কিছু করতে পারবি না। কিন্তু গোকু তখন বলে আমার ট্রাই করতেই হবে। এরপর আমরা দেখি সবাই গোকুকে ধরে ধরে ওই সাইডে এনে বসায়। এইবার গোকুর একটা কিছু মনে পড়ে যায়। ও বলে ওই লেজটা তোমাদের কি মনে আছে, যখন আমার লেজ আগে ধরা হতো তখন আমি খুব দুর্বল হয়ে পড়তাম। মাস্টার বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে তো। তখন ক্রিলিন বলে এটা খুবই ক্রেজি, ও তো আর এমন না যে তোমাকে সোজাসুজি ওর লেজ ধরতে দিবে। গোকু বলে আমি জানি, তাই আমাকে এখানে প্ল্যান বানাতে হবে। মাস্টার এবার বলে আমরা 3 জন আছি, আমরা 3 জন মিলে ওকে কোনো রকম শিক্ষা দিতে পারবো। কিন্তু দেখে ক্রিলিন একটু ভয় পাচ্ছিল। তবে ও বলে ও আচ্ছা ড্রাগন বলতে আছে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে আবারও রিভাইভ করে দিও। তখন গোকু বলে আমি তো ভুলেই গেছিলাম, ড্রাগন বল দিয়ে যাদেরকে একবার রিভাইভ করা হয় তাদেরকে আর দ্বিতীয়বার রিভাইভ করা যায় না। তোমরা যদি এবার মরো তাহলে ড্রাগন বল কখনোই তোমাদেরকে আর ফিরে নিয়ে আসতে পারবে না। তাই এই মিশনটা খুব রিস্কি হতে যাচ্ছে। যেটা শুনে তো ক্রিলিনের অবস্থা টাইট হয়ে যায়। গোকু বলে তোমরা এখানে থাকো, আমি যে কিছু করছি। এটা শুনে ওরাও গোকুর উপরে রাগ দেখাতে শুরু করে আর ক্রিলিন বলতে থাকে আমি এত তাড়াতাড়ি মরতে পারি না, আমার তো এখনো বিয়ে হয়নি আর জীবন তো এখনো পড়েই আছে। তখনই বোলমার মাথায় একটা আইডিয়া আসে। ও বলে আমরা সব ড্রাগন বল জোগাড় করে ড্রাগনের কাছে উইশ চাইয়ে নিবো ওকে হারানো। ক্রিলিন তো লাভ হয়ে ওঠে কিন্তু তখনই মাস্টারশি বলে আমরা তো আর একদিনে সব ড্রাগন বল খুঁজে পাবো না। যেটা শুনে ওর মন খারাপ হয়ে যায়, কারণ রেডিস তো ওদেরকে একদিনই টাইম দিয়ে গেছে, তারপরে ওর মেশিন শুরু করে দিবে। গোকু বলে আমি এখন বেরোচ্ছি। তখন মাস্টারশি বলে তুমি ওকে কিভাবে খুঁজে পাবে? গোকু বলতে থাকে আমাকে যে করে হোক ওকে খুঁজতে হবে। তখনই বুলমা বলে আরে গোহানের মাথায় তো একটা ড্রাগন বল ছিল, এই নাও ড্রাগন রাইডার, এটা দিয়ে ওকে খুঁজে পেয়ে যাবে। বুলমা ড্রাগন রাইডার অন করতে দেখে যে একটা ড্রাগন বল খুব জোরে স্পিডে যায়। তখন হঠাৎ করে ওইটা এক জায়গায় থেমে যায়। গোকু এবার প্রস্তুত হয়ে যায় আর সবাইকে প্রস্তুতি নিতে বলে ওখানে যাওয়ার জন্য। ওরা বেরোতে যাবে তখন কেউ একজন বলে ওঠে তোমরা কখনোই পারবে না, কারণ তোমরা অনেক দুর্বল। এটা শুনে ওরা খোঁজাখুঁজি করতে শুরু করে কে বললো, আর উপরে জায়গাতে দেখে এটা পিকোলো বলছিল। পিকোলো নিচে নেমে আসার বলে আমার কথা তোমাদের রাগাতে পারে কিন্তু আমার এটা অ্যাডভাইস হিসেবে নাও। গোকু পিকোলোকে জিজ্ঞাসা করে তুমি কি চাও? পিকোলো বলে তোমার এখানে লাস্ট ভিজিটর যে ছিল আমি ওকে ফলো করতে করতে এখানে আসছি। গোকু জিজ্ঞাসা করে তুমি ওর ব্যাপারে কি জানো? তখন পিকোলো বলে তুমি কখনোই ওর সাথে পেরে উঠবে না, যদি আমি তোমার সাথে যাই তাহলে একটা চান্স আছে। যেটা শুনে ওরা চমকে যায়। পিকোলো তখন বলে আমি জানি তোমাদের আমার উপরে ভরসা নেই, তবে তুমি তো দেখেছো ও কত পাওয়ারফুল, তবে আমাদের দুজনের এখানে দরকার, তাহলে আমরা ওর সামনে দাঁড়াতে পারবো, না হলে ফাইট শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। চলো টিম আপ করি, তাহলে আমরা ওকে হারাতে পারবো। তুমি কি রাজি? তখন গোকু বলে আমি জানি না তুমি কেন এটা করতে যাচ্ছ। তখন পিকোলো বলে চিন্তা করো না, এটা আমি নিজের জন্যই করতেছি, আর এটাতে তোমার একটা লাভ হবে, তুমি নিজের ছেলেকে পেয়ে যাবে। আর আমি চাই না এই পৃথিবীকে কবজা করে ফেলুক, কারণ ওইটা তো আমি করব। আমরা তো আপাতত এইবার টিম আপ করতে যাচ্ছি, তবে এর পরিবার যখন আমাদের দেখা হবে তখন আমরা শত্রু। গোকু এবার বলে যখন ওইবার সময় আসবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আমার সমস্ত শক্তি লাগে তোমাকে থামাবো, তবে ওই সময় আসা পর্যন্ত এখন আমরা একটা টিম। চলো ডিল ডান। পিকোলো রাজু হয়ে যায় আর বলে যতক্ষণ তুমি আমার সাথে আসো আমিও তোর সাথে আছি, আর এটা শেষ হলে মনে রাখো আমরা কিন্তু আবারও শত্রু। গোকু এবার বুলমা থেকে ড্রাগন রাইডারটা নিয়ে নেয় আর ফ্লাইং নিবাসে উঠে পড়ে বলে এই পিকোলো তুমি কি ফ্লাইং নিবাসে উঠবে? তখন পিকোলো বলে তুমি কি আমাকে লজ্জা দিচ্ছ? এই বলে গোকু ফ্লাইং নিবাসে আর পিকোলো উঠতে উঠতে ওখান থেকে বেরিয়ে পড়ে। মাস্টার তো বিশ্বাস হচ্ছিল না যে পিকোলো আর গোকু একসাথে হতে পারে। তখন বুলমা সন্দেহ হচ্ছিল যে সত্যি কি পিকোলো একসাথে হচ্ছে নাকি ও ধোকা দেবে। বুলমা তো সন্দেহ হচ্ছিল পিকোলোর উপরে ভরসা করা যায় কিনা, ক্রিলিনও তো ভরসা করতে পারছিল না। তখন মাস্টার বলে 100 বছরের মধ্যে এটা সেই রকম লেভেলে একটা ফাইট হতে যাচ্ছে, তো চলো তাড়াতাড়ি যাই ওখানে। এইদিকে আমরা গোকুর বাড়িতে দেখি চিচি গোহানের জন্য বই জোগাচ্ছিল। আরে ভাই এত এত বই তো আমি আমার ছোটকালেও পড়িনি, যেটা গোহান 4.5 বছর বয়সে পড়তেছে। চিচি বলতে থাকে গোহান তো ম্যাথে খুব ভালো, আমার মনে হয় গোহান বৈজ্ঞানিক হবে। এইদিকে দৃশ্য পাল্টায়, আমরা দেখি যে ওই জায়গাটা যেখানে কিনা রেডিসের স্পেশাল প্ল্যান
করছিল। এখানে আমরা দেখি গোহান একটা গাড়ি নিচে লুকিয়েছিল, তখন রেডিস ওটাকে তুলে ধ্বংস করে দেয়। গোহান তো বলতে থাকে আমার বাবা আসবে আর তোমাকে শিক্ষা দেবে, আর এই বলে কান্না করতে শুরু করে। এটা দেখে রেডিস বলে আরে চুপ থাক, কান্না করিস না। কিন্তু গোহান তারপরও ফ্যাট কাদুর মতন কেঁদে যাচ্ছিল। এটা দেখে রেডিস বিরক্ত হয়ে ওর স্পেসশিপের মধ্যে গোহানকে বন্ধ করে দেয় আর বলে তোমাকে পরে বাই করবো, এই বলে উপরে চলে আসে। গোহান তো এখনো কান্না করেই যাচ্ছিল। রেডিস উপরে আসার পর বলে আমার খিদা লাগছে, কিছু খাওয়া যাক। তখনই ও কিছু একটা সেন্স করতে পারে ওর স্কাউটারে, আর স্কাউটারে 710 লেভেলে পাওয়ার লেভেল ধরা পড়ে। তখন ও খুঁজতে খুঁজতে বুঝতে পারে ওইটা ওর পিছন থেকে আসছে। আসলে ওইটা ওই স্পেসশিপের মধ্যে থেকে আসে যেখানে কিনা গোহান আছে। রেডিসের তো বিশ্বাসই হচ্ছিল যে গোহানে এত বেশি পাওয়ার। তোমরা একটু চিন্তা করো, যেখানে পিকোলোর পাওয়ার লেভেলে 322, গোগোর থেকে অল্প একটু পাওয়ারফুল হবে, আর এইখানে কিনা গোহানে পাওয়ার লেভেল 710 দেখাচ্ছে ওর স্কাউটারে। রেডিস ভাবে যে ওর স্কাউটার নষ্ট হয়ে গেছে, এই জন্য ও এটাকে বন্ধ করে দেয়, কারণ একটা বাচ্চার তো এত পাওয়ার লেভেল কখনোই হবে না। এইদিকে আমরা দেখে যাই গোহান আর পিকোলো ওরা পৌঁছে গেছিল। গোকু বলে আমাদের এখানে থেমে হেঁটে যাওয়া উচিত, যাতে আমরা সারপ্রাইজ অ্যাটাক করতে পারি, কারণ পিকোলো জানায় যে এটা করে কোনো লাভ নাই। ওর কাছে একটা ডিভাইস আছে যেটার মধ্যে ও যে কাউকে সেন্স করে ফেলতে পারে, তাই উড়ে সোজা ওখানে চলো। আমরা দেখি রেডিসের খাওয়া দাওয়া শেষে ও আবার এসে স্কাউটার অন করে, আর দেখে যে এখনো ওই স্পেসশিপের মধ্যে থেকে 710 পাওয়ার লেভেল দেখাচ্ছিল। যেটা দেখে ওর বিশ্বাস হয়ে যায় ওর স্কাউটারটা নষ্ট হয়ে গেছে। তখনই ও অন্য সাইডে 650 পাওয়ার লেভেল সেন্স করতে পারে। ও বলে ওরা দুইজন আছে, একজনের 320 পাওয়ার লেভেল, এটা মনে হচ্ছে ক্যাকারড, ওর 330 পাওয়ার লেভেল। ও কি সত্যি আমার উপর অ্যাটাক করতে আসতেছে? ও কি জানে না যে আমাকে হারানো এত সোজা না? আমার মনে হয় না ও এটা করবে না, সত্যি স্কাউটারটা নষ্ট হয়ে গেছে। এই বলে স্কাউটারটা অফ করে দেয়। কিন্তু তখনই আমরা দেখি গোকু আর পিকোলো ওখানে চলে আসে, আর ও এটা দেখতে পেয়েছে। ওর তো এটা ভেবে চিন্তা হচ্ছিল না গোকু আর পিকোলো এখানে চলে আসছে। ও ভাবতে থাকে স্কাউটার যদি সঠিক আমাকে দেখায় তাহলে ওই বাচ্চার পাওয়ার লেভেল 710, কিন্তু কিভাবে একটা বাচ্চার জন্য এত পাওয়ার লেভেল হওয়া অসম্ভব। গোকু আর পিকোলো রেডিসের ঠিক সামনে এসে ল্যান্ড করে। রেডিস বলে ও দেখো দেখো, ছোট ভাই বড় ভাইয়ের সাথে মারামারি করতে আসছে, আর আরেকজন কে ছিল এটা তো আমি ভেবে পাচ্ছিলাম না। ও এখন আমি বুঝতে পারলাম, তুমি তাহলে আরো একজন। তোমরা আমাকে সারপ্রাইজ করেছো। আমি তো ভাবছিলাম যে আমার ছোট ভাই পরের দিনকে আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে এটা ভাবিনি। তো ক্যাকারড তোমাকে এখানে কি টেনে আনলো? তুমি কি 100 জন মানুষকে মেরে ফেলছো? কিন্তু গোকু বলে যে আমি আমার ছেলেকে ফেরত নিতে আসছি। গোকুর আওয়াজ গোহান শুনতে পাওয়া যায়, আরো খুশি হয়ে যায়। রেডিসকে দেখে ও গোকুকে ধমকাতে থাকে, ক্যাকারড এইটাই তোমার শেষ চান্স আমার সাথে যুক্ত হওয়ার, এরপরে কিন্তু আমি আর দ্বিতীয়বার বলবো না। গোকুকে দেখে ও এখন রেডিসকে মানা করতেছিল, আর এইদিকে গোহান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ব্যথা পেয়ে কান্না শুরু করে দেয়। সত্যি ও একটা ফ্যাত কাঁদনি ছেলে। এইদিকে আমরা দেখি যে রেডিসও বুঝে যায় যে গোকু মানবে না, তাই বলে ক্যাকারড আমি এখানে আমার ছোট ভাইকে মারতে আসিনি, কিন্তু তুমি আমাকে আর কোনো চয়েস দিলা না। আমরা দেখি পিকোলো প্রস্তুত হয়ে যায় ফাইট করার জন্য। ও সমস্ত ভারী কাপড়গুলো খুলে ফেলতে থাকে। এটা দেখে গোকু বলে পিকোলো তাহলে তুমি ওটা করতেছো? পিকোলো বলে তোমার কি মনে হয় তুমি একাই ট্রেনিং করো? তাহলে দুইজন শত্রু গোকু আর পিকোলো এখন টিম আপ করে ফেলছে। রেডিস এবার পিকোলো পাওয়ার লেভেল চেক করে আর দেখে যে ওর পাওয়ার লেভেল 400। গোকুকে দেখে ও নিজের ভারী কাপড় চোপড় গুলো খুলে ফেলতে শুরু করে, আর গোকুর পাওয়ার লেভেলটাও পিকোলোর থেকে একটু বেশি ছিল। এটা দেখে রেডিস হাসতে থাকে আর বলে এটাতে কোনো আমার যায় আসে না, আমি এখনো তোমাদের থেকে 10 গুণ বেশি শক্তিশালী। গোকু বলে শক্তিশালী হয়েছে তো কি হয়েছে, শুধু শক্তি ম্যাটার করে না। রেডিস এবার সিদ্ধান্ত নিয়েই ফেলে ওর ছোট ভাইকে মেরে ফেলবে এখানে, আর চিল্লে বলে নিজেকে প্রস্তুত করো মৃত্যুর জন্য। ওর দুজনে প্রস্তুত হয়েছে, কিন্তু আমরা দেখি যে রেডিস ঝড়ের গতিতে ওর দুজনের উপর অ্যাটাক করে দেয়, যেটা কিনা ওরা বুঝতেও পারে না। এত দুর্বল দেখে রেডিস ওদের দুজনের উপর হাসতে থাকে। গোকু আর পিকোলোর তো বিশ্বাসই করতে পারছিল না যে ও এতটা বেশি ফাস্ট কিভাবে হতে পারে, কারণ ওরা দুইজনই রেডিসের মুভমেন্ট একদমই দেখতে পায়নি। রেডিস এবার বলতে থাকে তো চলো দেখা যাক তোমরা কতটা ব্যথা সহ্য করতে পারো। পিকোলো আর গোকু ভাবছিল আমাদের কিছু করতে হবে। গোকু তো বলছিল আমাকে যে করে হোক ওর লেজ ধরতেই হবে। রেডিস বলে কি হলো ক্যাকারড, এখনো কি তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো? একবার ভাবো তোমাদের সিচুয়েশনটা কি, তোমরা তো অনেকটা হোপলেস। তোমরা জানো আমি স্ট্রং, আর এতক্ষণ আমি যেটা করলাম এটা তো আমার ওয়ার্ম আপ ছিল। যেটা শুনে তো গোকু আর পিকোলো একটা শক খায়, কি একটা ওয়ার্ম আপ? রেডিস ওদেরকে সাবধান করতে থাকে, বলে তোমাদের দুজনের পাওয়ার লেভেল প্রায় সেম। তোমাদের হাতে এখনো সময় আছে আমার সাথে যোগ দেওয়ার, তবে আমি তোমাদেরকে যথেষ্ট টাইম দিয়ে ফেলেছি, এখন আর নয়। পিকোলো বলে আমি তোমার আন্ডারে থাকার থেকে মরা চুজ করব, ওইটাই আমার জন্য ভালো। যেটা শুনে রেডিস হাসে। গোকু বলে বেশি লাফালাফি করো না। তখন রেডিস বলে আরে ক্যাকারড আমিও তো সায়ান, আমি অবশ্যই ওগুলা করবোই। গোকু এবার জিজ্ঞেস করে তুই গোহানকে কোথায় রাখছো? রেডিস বলে ও তো বেশি লাফালাফি করতেছিল তাই ওকে সাইডে রাখছি। যেটা শুনে গোকু রেগে গিয়ে বলতে শুরু করে আমি আরো একবার বলবো আমার ছেলে কোথায়? ফাইনালি রেডিস বলে দেয় গোকুকে গোহানকে ওর স্পেসশিপে রাখছে। গোকু তখন দৌড়ে গিয়ে দেখে গোহান ওই স্পেসশিপের মধ্যে বন্দী হয়ে কান্না করতেছে। গোহান ওর বাবাকে দেখে বলতে শুরু করে ড্যাডি তুমি আসছো, আমাকে নিয়ে যাও, আমি বাড়ি দিতে যাচ্ছি। গোকু গোহানকে বলে গোহান আরো একটু অপেক্ষা করো, আমি একে হারানোর পর তোমাকে
তোমাকে অবশ্যই বাইরে নিয়ে যাবো। তখন রেডিস বলে এত সহজ না, তুমি কাউকে হেল্প করতে যাচ্ছ না। আমরা দেখি যে গোকু আর পিকলো এবার হচ্ছে রেডিসের উপরে আক্রমণ করতে শুরু করে দেয়, কিন্তু রেডিস ওদের অ্যাটাক গুলোকে খুব সহজে ডস করে ওদেরকে মেরে দেয়। কিন্তু ওরা দুজন তারপরও হার মানে না, আবারও এগোতে শুরু করে, কিন্তু কোনোভাবে রেডিসকে ধরতেই পারে না। রেডিস উপর দিকে লাফ দিলে ওরা ওর দিকে তেড়ে আসছিল মারার জন্য। ঠিক তখনই রেডিস ওর দুই হাত দিয়ে দুইজনের উপরে এনার্জি ব্লাস্ট করে দেয়, তাই দুইজনই ওটা ডস করে ফেলছিল। আমরা দেখি এই এনার্জি ব্লাস্টের ধামাকা অনেক বড়। হঠাৎ করে রেডিস গোকুর পিছনে এসে গোকুকে লাথি মেরে ফেলে দেয়। আমরা দেখি গোকু আর পিকলো দুইজনের অবস্থায় খারাপ ছিল। রেডিস ওদের দুইজনের উপরে আক্রমণ করছিল। রেডিস বলতে থাকে, আরে এর থেকে তো ভালো কিছু করতে পারো, আমি তো বোর হয়ে যাচ্ছি। গোকু কোনো রকমে উঠে বসে আর বলে, পিকলো তুমি কি শিখাছো? কিন্তু ও একটা জিনিস দেখে চমকে যায়। আমরা দেখি সস টপ কাটছে, পিকলো একটা হাত নেই। পিকলো বলে, তুমি যা দেখছো এটা অতটাও খারাপ নয়। রেডিস পিকলোর উপর হাসতে শুরু করে, কেউ কি আমার হাত দেখেছো? এই বলে হাসতে থাকে। গোকু তো রেডিসের উপরে অনেক রাগ হচ্ছিল, কিন্তু ওর কিছু করার নেই। এদিকে আমরা দেখি বুলমা মাস্টার ক্রিয়া এদিকে আসছিল। ওরাও চিন্তা করছিল পিকলোর উপরে একদমই ভরসা করা যাবে না, ও যে কোনো কিছু করতে পারে। তখন মাস্টার বলে, আমাদের পিকলোর উপরে ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। ক্রিয়ার গোকুকে বলছিল, গোকু গুড লাক। দৃশ্য পাল্টা আমরা গোকুদের ওখানে চলে আসি। পিকলো গোকু বলে, তোর কাছে যদি কোনো টেকনিক ঠিক থাকে তাহলে দেখাও। কিন্তু গোকু বলে যে আর কোনো আমার কাছে টেকনিক নেই। এটা শুনে পিকল হাসে আর বলে, তুমি যেই টাইমে বসেছিলে ওই টাইমে আমি একটা নতুন টেকনিক বানিয়ে ফেলছি। ওদের কথা শুনে রেডিস হাসতে থাকে আর বলে, তোমরা কি এখনই বুঝতে পারোনি তোমাদের প্ল্যান কোনো কাজের না, আমার কিছুই করতে পারবা না। গোকু পিকলোকে বলে, তোমার ওই টেকনিক কি ওকে ভালো রকমের ড্যামেজ পৌঁছাতে পারবে? তুমি কি এক হাতের মাধ্যমে পারফর্ম করতে পারবে? পিকলো বলে, হ্যাঁ ভালো ড্যামেজ দিতে পারবে, আমি এক হাতের মাধ্যমে করতে পারবো, কিন্তু একটা সমস্যা, আমার ওইটা করতে গেলে অনেক টাইম লাগবে পাওয়ার জোগাতে, মিনিমাম তো 5 মিনিট লাগবে, ততক্ষণ তোমাকে ওকে আটকে রাখতে হবে। গোকু বলে, হ্যাঁ আমি ওকে হোল্ড করছি। পিকলো তখন জানায় যে ও এটা প্রথমবার ট্রাই করতে যাচ্ছে, আর এইটা ও গোকুর জন্য রাখছিল যাতে গোকুকে শেষ করতে পারে। জিনিসটা গোকু বলে, এখন তুমি আমাকে ওইটা দিয়ে হেল্প করছো, তুমি কি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছো? পিকলো বলে, না এটা একটা ভালো টেস্ট হতে যাচ্ছে, যদি এটা ভালোভাবে পারফর্ম হয় তাহলে এরপরে বা তোমার উপরে করবো ওটা। যেটা শুনে তো গোকু হাসতে থাকে। রেডিস ওদের কথা ভালো মতো শুনতে পায়নি। ও বলে, এরা হাসছে কি জন্য? আমরা দেখি গোকু এবার রেডিসের উপর আক্রমণ করতে চলে যায় আর ওর উপরে দমাদম অ্যাটাক করতে থাকে। আর এইদিকে পিকলো ওর দুই আঙ্গুল ওর মাথা কাছে নিয়ে ওর সমস্ত এনার্জি ওই দুই আঙ্গুলে জমা করতে শুরু করে। রেডিসকে দেখে ও গোকুকে মেরে দূরে পাঠিয়ে দেয়, কিন্তু গোকু নিজেকে কোনো করে সামলে কামিয়াবে করতে শুরু করে। কামে তখন রেডিস ওর স্কাউটারে দেখে গোকুর পাওয়ার লেভেল 9.5 পৌঁছে গেছে। ও বলে, এরা মনে হচ্ছে কোনো একটা উপায় জানে নিজেদের সম্পূর্ণ পাওয়ার এক জায়গায় ফোকাস করতে, কিন্তু কিভাবে? ও কি জানে কিভাবে নিজের পাওয়ার লেভেল বাড়িয়ে এক জায়গায় ফোকাস করতে হয়? তখনই ওর স্কাউটের আরো একটা সিগন্যাল আসে। ও পিছনে দেখে যে পিকলো পাওয়ার লেভেল 1000-এর উপরে চলে গেছে, যেটা কিনা এখনো বাড়তেই আছে। রেডিসের তো বিশ্বাসই হচ্ছে না পাওয়ার লেভেল কিভাবে বাড়ানো যায়। আমরা দেখি গোকু কামিয়াবা রেডিসের উপরে করে দেয়। তো রেডিস ওটার থেকে পালাতে গেলে গোকু ওর কামিয়াবাটা ঘুরে ওর দিকে নিয়ে যেতে শুরু করে। তখনই বাধ্য হয়ে রেডিস কামিয়াবা ব্লক করার জন্য নিজের দুই হাত সামনে নিয়ে আসে। ধামাকা শেষে আমরা দেখতে পাই যে রেডিস কোনো মতে কামিয়াবাকে ব্লক করে ফেলছিল। এইবার রেডিস বলে যে, ব্রাদার আমি তোকে দেখাচ্ছি যে কিভাবে অ্যাটাক করতে হয়। এই বলে ও গোকুর উপরে ভয়ঙ্কর লেভেলে এক ব্লাস্ট করে দেয়, যেটা কিনা সরাসরি গোকুকে হিট করে গোকু আনকনসিয়াস হয়ে নিচে পড়তে শুরু করে, যেটা আবার গোহান দেখে ফেলে। আমরা দেখি রেডিস গোকুকে সময় না দিয়ে ওর কাছে এসে ওকে মারতে যাবে, কিন্তু ও আবার ওর স্কাউটারে কিছু একটা সেন্স করে ফেলে। আমরা দেখি যে পিকলো এখনো ওর হাতের উপর ওর সম্পূর্ণ পাওয়ার ফোকাস করতেছে, আর ওর পাওয়ার লেভেল 1330 পার হয়ে গেছে। ও বলে, আমি তোমাদেরকে অনেক আন্ডার এস্টিমেট করে ফেলছি। ও অ্যাটাক করতে যাবে, তখনই দেখি যে আমাদের পিকলো অ্যাটাক রেডি হয়ে গেছিল। ও ওর ওই স্পেশাল টেকনিকটা রেডিসের উপরে করে দেয়, যেটা কিনা গোলের মতো একটা সরু এনার্জি বিম ছিল। ধোয়া শেষের পর আমরা দেখি যে পাহাড়ের এক সাইড উড়ে গেছে, আর রেডিস ও কোনো মতে ডস করে নিয়েছিল, তবে ওর কাঁধে ড্যামেজ লেগে গেছে। পিকলো বলতে থাকে, ও এটা কি ডস করে ফেললো, ও কি অনেক ফাস্ট এটা ডস করার জন্য। রেডিস পিকলোর হচ্ছে অ্যাটাকের প্রশংসা করে আর বলে, আমি এটা থেকে কোনো রকমে বেঁচে গেছি। রেডিস এবার বলে যে, আমি আমার টেকনিক দেখাচ্ছি, তুমি কি ভুলে গেছো যখন আমরা প্রথম দেখা করছি কি টেকনিক ছিল? পিকলো বলে, কি ওইটা? আমরা দেখি রেডিস ওর হাতে এনার্জি জমা করে ওর ডাবল সানডে অ্যাটাক করতে এগিয়ে যাচ্ছিল, কি হঠাৎ করে ও থেমে যায়। আমরা দেখি গোকু ফাইনালি ওর লেজ ধরতে পারছিল আর হাসতে থাকে, ফাইনালি করে ফেলছি। কেউ যখন আমার লেজ ধরতো তখন আমারও এরকম খারাপ লাগতো। এবার ও রেডিসের লেজ ধরে চাপতে শুরু করে, যার কারণে রেডিস দুর্বল হয়ে পড়ে যায়। গোকু এবার পিকলোকে বলে, পিকলো তুমি কি ওই অ্যাটাক আরো একবার করতে পারবে? পিকলো জানায় যে হ্যাঁ আমি আরেকবার করতে পারবো, তবে এইটাই শেষবার আমার জন্য। আমরা দেখি এবার রেডিসের সুরে এবার পাল্টে গেছে। ও বলে, কে করো তুমি বলো না যে তুমি তোমার ব্রাদারকে শেষ করে দিতে যাচ্ছ। এটা শুনে গোকু বলে, কি ভাই পাগল হয় না, তুমি আমার সেল আর আমাকে মারার চেষ্টা করছো, আর তা বাদে তুমি এই পৃথিবীকেও শেষ করতে চাইছিলে। তখন রেডিস বলে, আমি তো তোমাকে ওইগুলো আমার সাথে জয়েন করার জন্য বলছিলাম, আমি আসলে এটা করতাম না। পিকলো বলতে থাকে, গোকু ওর কথা কখনো বিশ্বাস করো না, ও তোমাকে বোকা বানাচ্ছে। রেডিস বলতে থাকে, তুমি যদি আমার সাথে জয়েন নাও করতো তাহলে
তাহলে আমি তোমাকে এখানে ছেড়ে আমার প্ল্যানেটে চলে যেতাম। যেটা শুনে গোকু বলে, তুই কি সত্যি এখান থেকে চলে যাবে? তখন রেডিস বলে, হ্যাঁ, আমি চলে গিয়ে ওদেরকে বলে দিতাম যে তুমি এখানে জয়েন করতে চাও না। পিকোলোকে দেখে ও গোকুকে বারবার সাবধান করছিল, গোকু ওর কথা বিশ্বাস করো না। রেডিসও কান্না সুরে বলতে থাকে, আমি প্রমিস করছি আমি এই প্ল্যানেটে আর একবারও ফিরে আসবো না। আমাদের নরম মনের গোকু রেডিসের লেজ ছেড়ে দেয়, আর যা হওয়ার তাই ভাই। লেজ ছাড়া পেতে রেডিস গোকুকে এক কেনি মেরে ফেলে দেয়, আর ওকে গিয়ে আবারও মারতে শুরু করে। পিকোলো বলতে থাকে, তুই বারবার সবার উপরে ভরসা করো কেন? রেডিসকে দেখে ও বলতে শুরু করে, তুই তো দেখছিস সাইয়ান ওয়ারিয়ার হিসাবে অনেক সফট, তুমি আমার ভাই হয়েছে তো কি হয়েছে? আমি আমাকে ফার্স্ট ক্লাস ওয়ারিয়ার বানানোর জন্য তোমাকে মারতে একবারও ভাববো না আমি, তো পৃথিবীকে গুড বাই জানাও। আর এই বলে গোকুল বুকের উপর লাথি মেরে ওকে পেশা দিতে শুরু করে। ও বারবার কিক মারছিল আর গোকু এই ব্যথায় জোরে জোরে চিল্লাতে থাকে, যেটা গোহান শুনতে পায়। এবার রেডিস পিকোলোকে বলে, তো কি হলো, তুমি নিজের ওই টেকনিক আর করবে না? পিকোলো বলতে থাকে, আমার ওইটা করতে গেলে সময় লাগবে। আমরা এদিকে গোহানকে দেখি ও ওর বাবার এই চিৎকার শুনে কষ্ট পাচ্ছিল। দৃশ্য পাল্টায় আমরা চিচিকে দেখতে পাই, ও বাড়ির সম্পূর্ণ কাজ কারবার করতেছিল আর গোহানের টেস্ট পেপার দেখে খুশি হচ্ছিল। আমরা দেখি গোহান টেস্টে 100 পাইছিল। ভাই তোমরা কত পাও টেস্টে? আমার তো হিসাব বাদ দাও। চিতু তো এখনই চিন্তা করতে থাকে, আমার গোহান বিজ্ঞানী হবে, না না আমার গোহান মহাকাশচারী হবে। ভাত তো রেডি হয়ে গেল, তো ওরা যে কোনো সময় এখন চলে আসবে। কিন্তু চিচিরা তো আর জানে না গোকু মার খাচ্ছে ওইদিকে। আমরা দেখি গোকু ব্যথায় চিল্লাচ্ছিল আর রেডি সুমানে বেড়েই যাচ্ছিল আর বলতে থাকে, কাম অন ক্যাকারট, আমি শুনতে চাচ্ছি তুমি আমার কাছে ভিক্ষা চাও। রেডিস পিকোলো থেকে তাকে বলে, দেখ শালা সবুজের দিক দেখ, ওর নিজের পাওয়ারের জন্য নিজের বন্ধুকে হেল্পও করতে পারছে না। গোকু দেখে চিল্লাচ্ছিল। রেডিস এবার ফাইনাল অ্যাটাক করে গোকুকে মারতেই যাবে, তখনই ও আরো একটা পাওয়ার লেভেল সেন্স করতে পারে আর এদিকে ওদিক দেখতে থাকে কই থেকে আসতেছে, কিন্তু কোনো জায়গাতে শব্দ পাচ্ছিল না। তখন আমরা দেখি রেডিসে স্পেস স্পট ভেঙে গোহান বেরিয়ে আসে। আসলে ওই বড় লেভেলে পাওয়ার লেভেল গোহানের ভিতর থেকে আসছিল। মানে একবার চিন্তা করো, হঠাৎ করে গোহানের পাওয়ার লেভেল কোন লেভেলে চলে যাচ্ছে। আর গোহানের চোখে দেখে প্রচন্ড রাগ। রেডিস তো বিশ্বাসই করতে পারছিল না ও কিভাবে ওই স্পেস স্পটটা ভেঙে বেরিয়ে আসলো। গোহাকে দেখি ও যন্ত্রটাই কাটতে বলছিল, গোহান তুমি এখান থেকে পালিয়ে যাও, এসো না এখানে। কিন্তু গোহানকে দেখি ও রাগে ফুসছিল। রেডিস ওর স্কোয়াডে দেখে গোহানের পাওয়ার লেভেল 1370 হয়ে গেছে আর এখনো এটা বাড়ছেই। গোর বলে, আমার বাবাকে ছেড়ে দাও। আর এই বলে ও চিল্লিয়ে জোরে এসে রেডিসের প্যাডে ওর হেড মেরে দেয়। এই অ্যাটাকে রেডিসের জন্য আব্বা ডাক বের হয়ে গেছিল। গোহানকে দেখি ও ওই অ্যাটাক করার পরে হঠাৎ করে আবার বসে পড়ে। গোকু গোহানকে বলে, গোহান তাড়াতাড়ি এখান থেকে পালাও, কিন্তু গোহান পালাতে যাচ্ছিল না। আমরা দেখি রেডিসের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল এই এক অ্যাটাকে। ও বলতে থাকে, কেউ আজ পর্যন্ত আমার সাথে এটা করেনি। গোকু গোহানকে বারবার পালাতে বলছিল। রেডিস ওর স্কাউটারে দেখে যে গোহানের সম্পূর্ণ পাওয়ার গায়েব হয়ে গেছে। ও বলে, এই বাচ্চা তোমার এত পাওয়ার কই গেল? গোহান তো অবুঝ একটা শিশু, তাই ও কিছুই বলতে পারে না রেডিস কি বলছে। আমরা দেখি রেডিস এতটাই নিষ্ঠুর যে ও একটা বাচ্চার উপরে আঘাত করে। গোহান এই ঘুষি খাওয়ার পরে অজ্ঞান হয়ে গেছিল। গোকুর পরে থেকে দেখা ছাড়া আর কিছুই করারই ছিল না। রেডিসকে দেখে ও এবার গোহানের দিকে আগাচ্ছিল। গোকু রেডিসের কাছে রিকোয়েস্ট করে, প্লিজ ও ছোট একটা বাচ্চা, ওকে হার্ট করো না। রেডিস বলে, হ্যাঁ ও একটা বাচ্চা, এটা সত্য, কিন্তু ওর পাওয়ার লেভেল তোমার থেকেও হায়ার লেভেলের। কিন্তু খারাপ বিষয় হলো যে ও এটা কন্ট্রোল করতে পারে না, তাই ওকে এখানে মরতেই হবে। এই বলে গোহানের দিকে এগোতে শুরু করে। রেডিস গোহানের কাছে আসার পর বলতে শুরু করে, তুমি একটা ট্রু ওয়ারিয়ার যে কিনা আমাকে আজ পর্যন্ত আঘাত করতে পারছো, তো ভাতিজা আমি তো ওকে একটা মৃত্যু দিতে যাচ্ছি। এই বলে রেডিস ওর হাতে এনার্জি জমা করতে শুরু করে। তখন আমরা দেখি গোকু গায়ের সমস্ত শক্তি জুগিয়ে রেডিসকে পিছন থেকে চেপে ধরে। রেডিস কোনোভাবে গোকুর থেকে ছুটতে পারছিল না। গোকু ওকে এমন ভাবে লক করছিল যে রেডিস কোনোভাবে গোকুর থেকে ছুটতে পারছিল না। পিকোলো সুযোগ পেয়েছে ওর স্পেশাল বিম ক্যানাং অ্যাটাক তৈরি করার জন্য। রেডিসের তো বিশ্বাসই হচ্ছিল না গোকু কিভাবে ওকে চেপে ধরলো, তাও এত মার খাওয়ার পরে। রেডিসের স্কাউটার দেখতে পাই যে পিকোলোর পাওয়ার লেভেল আবারও বেড়ে যাচ্ছে। ওর পাওয়ার লেভেল এখন 1440 পার হয়ে গেছে। রেডিস বলতে থাকে, তুমি পাগল হয়ে গেছো, এভাবে চলতে থাকলে আমরা ওর অ্যাটাকে দুজনই মারা পড়বো। আসলে গোকু এখানে চাচ্ছিল যে ও রেডিসকে ধরে রাখবে আর পিকোলো ওদের দুজনের উপরে ওর স্পেশাল ক্যানন বিম অ্যাটাক করবে। আর পিকোলো তাই করে। ওই স্পেশাল ক্যানন বিম অ্যাটাক একদম ওদের ভিতর দিয়ে আর পার হয়ে যায়, যেখানে ওরা দুজনই ডোনাট হয়ে যায়। রেডিসের তো বিশ্বাসই হচ্ছিল না যে গোকু নিজের জীবনের বিনিময়ে রেডিসকে হারাবে। ওরা দুজনই মাটিতে লুটিয়ে পড়ে। পিকোলোকে দেখি ও আওয়াজ ছিল। রেডিস পরে পরে বলতেছিল, ক্যাকারট তুমি এটা কিভাবে করতে পারো, এখন আমরা দুইজনই মরতে যাচ্ছি। তখন পিকোলোকে বলে, না তুমি একাই এখন মরতে যাচ্ছ, গোকু বেশি দিন মৃত থাকবে না, ওর বন্ধুরা ওকে ঠিকই ফিরিয়ে নিয়ে আসবে। যেটা শুনে রেডিস বলে, কি? কিন্তু এটা ইম্পসিবল, আমাকে বলো ওরা এটা কিভাবে করবে। তখন পিকোলো রেডিসকে ড্রাগন বলের ব্যাপারে জানিয়ে দেয় যে ওইটার মাধ্যমে ওরা গোকুকে ফেরত নিয়ে আসবে। তো তুমি দেখতেই পাচ্ছ গোকু এখানে জিতে গেছে আর নিচের শেষ আসছে। রেডিস বলে, তুমি ভুল ভাবছো, তুমি আমার চোখে এই ডিভাইসটা দেখছো, এটা একটা ট্রান্সমিটারও, যেটার মাধ্যমে আমার কমরেডরা তোমার সম্পূর্ণ কথা শুনতে পেয়ে গেছে। আমি জানি ওরা এখানে আসবে আর তখন তোমরা কিছুই করতে পারবে না। ওর যে পাওয়ার লেভেল এতটাই বেশি যে ওরা
ওরা এই ড্রাগন বল সহ এই পুরো পৃথিবীকে শেষ করে দেবে। ওরা এই প্ল্যানেটের সব জীবিত জীবকে মেরে ফেলবে। গোকু তখন জিজ্ঞেস করে কত টাইম লাগবে আসতে ওদের, তখন রেডি জানে 1 বছর টাইম লাগবে আসতে, আর তা বাদে ওরা আমার থেকে অনেক অনেক গুণ স্ট্রঙ্গার। তুই এটুক সময়ের জন্য নিজে জিতার খুশি মানাও, তোমরা খুব দ্রুতই মারা পড়তে যাচ্ছ। আফসোস যে আমি ওটা দেখতে পারবো না, আর এইভাবে আমার দিকে তাকিও না। এখন শেষ হাসি কে আসলে বলো। আমরা দেখি পিকোলো ও শেষ অ্যাটাক করে ওকে শেষ করে দেয়। এইদিকে দৃশ্য পাল্টে আমরা চিচিকে দেখতে পাই। ও সমস্ত কাজ করার পরে ভাবতে থাকে অনেকক্ষণ তো হয়ে গেল, গোকু তো এতক্ষণ বাড়ি চলে আসার কথা ছিল। আমার মনে ওর নিজের বন্ধুদেরকে দেখে টাইমের কথা ভুলেই গেছে। এইটা গোহানের জন্য খুবই খারাপ, ও তো পড়ালেখা করতেই পারবে না। তখন আমরা দেখি ওখানে অক্সিং আসে, গোহানের জন্য অনেক অনেক গিফট নিয়ে আসছিল। আমরা মাস্টার রশি বুলমা ক্রিলেনকে দেখতে পাই, ওরা গোকু দিয়ে এদিকে আসছিল। পিকোলোকে দেখি ও গোকুর কাছে আসে আর বলে গোকু ও একদম শেষ হয়ে গেছে। বুলমার দূর থেকে ওদেরকে দেখতে পাচ্ছিল। ওরা দেখে যে একজনই মাত্র দাঁড়িয়ে আছে। মাস্টারশি বলে কে দাঁড়িয়ে আছে, পিকোলো নাকি? যখন ওরা বুঝতে পারে যে পিকোলো এখানে ঠিক মতো আছে, তখন ওদের ভয় হতে শুরু করে, না জানি পিকোলো কি করে। আমরা দেখি দূরে মহাকাশে পুরো এক প্ল্যানেটে একজন টাকলা সাইনকে দেখে ও বলে ক্রেডিট শেষ হয়ে গেছে। তখন ওর সঙ্গী বলে এটা খুবই খারাপ একটা বিষয়, ও কিভাবে লো পাওয়ার লেভেলের কাছ থেকে হেরে যেতে পারে। তখন ওই টাকলা সাইনটা বলে আমাদের উচিত ওই আর্টলিংদেরকে শিক্ষা দেওয়ার। তখন ওর সঙ্গীটা বলে আমি অন্য কিছু নিয়ে চিন্তা করতেছি। এই টাকলা সাইনটা জিজ্ঞেস করে কি বিষয় স্যার? ওর সঙ্গীটা বলে আমি তো ওই ড্রাগন বলের ব্যাপারে ভাবতেছি। একবার চিন্তা করো, 7টা ড্রাগন বলে আমরা পেয়ে গেলাম, তখন আমরা আমাদের যে কোনো উইশ পূরণ করতে পারবো। ওরা এবার বেরিয়ে পড়তে যাচ্ছে ওই ড্রাগন বল নেওয়ার জন্য। এইদিকে আমরা দেখি ক্রিলেন জোরে জোরে বলতেছিল কিছু বলো গোকু। বলবা গোহানকে চেক করে দেখে যে গোহান ঠিক আছে, কিন্তু এখনো অজ্ঞান হয়ে আছে শুধুমাত্র। গোকু তো স্বস্তির নিঃশ্বাস ফেলে যে গোহান ঠিক আছে। ও এইবার নিজের ছেলের দিকে তাকায় আর হাসতে হাসতে ক্রিলেনকে বলে ক্রিলেন আমার হয়ে গোহানের খেয়াল রেখো। ক্রিলেন বলে তোমার ওগুলা চিন্তা করা লাগবে না, তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন গোকু বলে না এইবার আর মনে হচ্ছে না। ক্রিলেন বলে চিন্তা করো না, 3টা ড্রাগন বল তো আছে। গোকু বলে তো দেখা হচ্ছে তোমাদের সাথে। এই বলে গোকু ওর শেষ নিঃশ্বাস এখানে ত্যাগ করে। বারে ফাইনালি গোকু এখানে মারা যায়, যেটা থেকে ওরা সবাই কষ্ট পায়। ক্রিলেন তো জোরে জোরে কান্না করতে শুরু করে। আমরা দূরের ওই প্ল্যানেটে দেখি ওদের স্পেস পট নিয়ে বেরোনোর জন্য প্রস্তুতি হচ্ছিল। তখন এই সাইয়ানটা বলে ক্যাকারটের বন্ধুরা যখন ড্রাগন বল জোগাড় করে নেবে তখন আমরা ওদেরকে মেরে ওগুলো নিয়ে নিব। টাকলা সাইয়ানটা বলে তারপর আমরা রেডিসকে আবার রিভাইভ করব। কিন্তু ওর সঙ্গীটা বলে না রেডিস একটা খুবই দুর্বল, ওকে তো ওর থেকে দুর্বল পাওয়ার লেভেলরাও হারিয়ে দিল। অ্যাকচুয়ালি নাপা, আসলে ওই টাকলা সাইয়ানটার নাম ছিল নাপা। ও বলে একবার ভাবো অমরত্ব পেলে কেমন হয়। নাপা বলে কি সারা জীবনের জন্য অমরত্ব? এটা তো শুনতে ভালোই লাগছে। ওরা দুজন ওদের স্পেস স্পটে বসে পড়ে। ওই ছোট সাইয়ানটা বলতে থাকে এরপরে আমি হয়ে যাব সুপার সাইয়ান। এরপরে ওরা ওদের স্পেস স্পট নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর হ্যাঁ আমি তোমাদেরকে ছোট্ট একটা কথা বলে দিই, আমি যাই প্রমোট করি না কেন তোমাদের কাজ হবে ওইটাকে স্কিপ মারা, কখনো যাবা না। এইদিকে আমরা দেখি ক্রিলেন কান্না করতেছিল গোকুর জন্য। সবাই ঢুকেছিল ওখানে শুধু পিকোলো ছাড়া। হঠাৎ করে গোকুর বডি গায়েব হয়ে যায় ওখান থেকে। ওরা চিন্তা করতে থাকে কি হলো। তখন পিকোলো জানায় আমি জানি এটা কার কাজ, এটা কামের কাজ। কামে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে গোকুকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। পিকোলো আবার ওখান থেকে চলে যায় পাশে। তখন ক্রিলেন মাস্টারশিকে জিজ্ঞেস করে আপনার কি মনে হয় কি হতে যাচ্ছে? মাস্টারশি বলে কামি যা করতেছে নিশ্চয়ই কিছু ভেবেই করতেছে, তাই আমাদের তার উপরে ভরসা রাখতে হবে। ক্রিলেন গোহানের টুপিটা হাতে নিয়ে বলে আমাদের ড্রাগন বলগুলোকে খুঁজে বের করে ওকে তাড়াতাড়ি ফেরত নিয়ে আসতে হবে। বুলমা তখন বলে যে আমাদের এখানে ইয়ামচার প্রয়োজন ছিল কিন্তু ও এখানে নেই। ক্রিলেন বলে কারণ তুমি তো ওর সাথে ফাইট করছো। এবার বুলমা প্রশ্ন করে যে এই রেডিস এই পৃথিবীর মধ্যে আমাদেরকে কিভাবে খুঁজে পেয়ে গেল? তখন পিকোলো জানায় রেডিসের কাছে স্কাউটার নামে একটা যন্ত্র আছে যেটার মাধ্যমে ও যে কারোর লোকেশন পেয়ে যেতে পারে। বুলমা গোহানকে মাস্টারশির কাছে দিয়ে রেডিসের বডির কাছে চলে আসে আর ক্রিলেনকে বলে ওর মাথার একটা উঁচু করে ধরো। তারপর ওরা ওর থেকে ওই স্কাউটারটা নিয়ে নেয়। বুলমা ওটাকে পরে ফেলে। ক্রিলেন জিজ্ঞেস করে তুমি কি কিছু দেখতে পাচ্ছ? তো বুলমা জানায় যে এটা একটু ড্যামেজ হয়ে গেছে, আমি দাঁড়াও আমি এটা ঠিক করছি। তারপরে ও এটা খুলে ফেলে আর বলে ওয়াও এটা তো দেখছি অ্যামেজিং, তবে চিন্তা করুন আমি এটাকে ঠিক করে ফেলবো। আর মনে হচ্ছে আমি এটা প্রোগ্রাম চেঞ্জ করে আমাদের ল্যাঙ্গুয়েজের নাম্বার নিয়ে আসতে পারবো। তো চলো মাস্টারশি বাড়িতে যাওয়া যাক, ওখানে আমরা এটা ঠিক করবো। তারপর আমরা ইয়ামচা আর টিএনকে এইটার মাধ্যমে খুঁজে বের করতে পারবো। মাস্টারশি বলে যে আমাদের অনেক কাজ বাকি আছে। বুলমা জানায় যে আমরা যাওয়ার সময় গোহানকে ওর বাড়িতে দিয়ে যাব। এবার মাস্টারশি পিকোলোকে জিজ্ঞেস করতে যায় যে কি করবে তুমি? তখন ওরা থেকে পিকোলো দিকে গম্ভীর হয়েছিল আর তখনই ওর সমস্ত এনার্জি দিয়ে ওর কেটে দেওয়া হাতকে আবারও গজায় ফেলে, যেটা থেকে ওরা একটু ভয় পেয়ে গেছিল। পিকোলো এবার ওদেরকে বলে তোমরা চলে যাওয়ার আগে আমি তোমাদের কিছু বলতে চাই। এইটা অদ্ভুত লাগতে পারে তোমাদের, কিন্তু ইমোশনকে সাইডে রাখতে হবে। আমি চাই গোকুর ছেলে আমার সাথে আসুক স্পেশাল ট্রেনিং এর জন্য। জেনে শুনে ক্রিলেন একদমই মানা করে দেয়, বলে আমি জানি স্পেশাল ট্রেনিং এর নামে ওকে তুমি শেষ করতে যাচ্ছ। পিকোলো বলে আরে না আমি এটা করবো না। তখন বুলমা জিজ্ঞেস করে কিন্তু কি জন্য, এটা তো বলবে। তখন পিকোলো বলতে শুরু করে একটু আগে ওর ভিতরে সাইন দেয়া গেছিল এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল হওয়ার, তাই আমি ওরকে ওর পাওয়ার কন্ট্রোল করা শেখাতে পারি। তাহলে যখনই সায়ানরা আসবে তখনই ও আমাদেরকে হেল্প করতে পারবে ওদের সাথে
লড়াই, তবে এগুলোর জন্য ও এখনো অনেক ইয়াং। বুলবার ক্রিলেন বলে হ্যাঁ হ্যাঁ ও এখনো অনেক ছোট আছে। তোর মাস্টার রশি বলে আমাদের তার আগে এই ছেলেটার মায়াকে জিজ্ঞাসা করতে হবে এই ব্যাপারে। তখন পিকলো বলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি না, আমি ওকে নিয়ে যাচ্ছি। আমার কাছে এখন কোনো কিছু ম্যাটার করে না, শুধু ম্যাটার করে ওই সায়ানরা এখানে আসবে। এই বলে পিকলো সাইকিক পাওয়ার ব্যবহার করে গোহানকে ওর কাছে নিয়ে নেয়। আর যাওয়ার আগে বলে যায় তোমরা যখন গোকে রিভাইভ করে ফেলবে ওকে বলে দিও ওর ছেলে আমার কাছে আছে, ও একবার দেখে যায়। আমার এখন অনেক কাজ বাকি আছে, আর মনে রাখবে 1 বছর পরে ওকে বলবে। এই বলে ও গোহানকে নিয়ে ওখান থেকে চলে যায়। ক্রিলেন এবার বলে যে এখন চিচিকে কে বলবে যে গোহানকে পিকলো নিয়ে গেছে। মানে একবার চিন্তা করছো যে কিনা এতদিন ভিলেন ছিল সে গোহানকে নিয়ে গেছে, ও কি গোহানের সাথে কি ভালো ব্যবহার করবে? না, গোহানকেও শেষ করতে চাইবে। আর এর সাথে এই পর্বটা এখানে শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো এই পর্বটা অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের পর্বে। আর হ্যাঁ দেখি তোমরা 1K লাইক পার করে দেখি 1.5K করতে পারো কিনা, এইটা একটা চ্যালেঞ্জ থাকলো।